মোহর ঝরা সোনার কলমওয়ালা একজন। সৈয়দ শামসুল হক একজন বাঙালি কবি, একজন উপন্যাসিক, একজন গল্পকার, একজন প্রাবন্ধিক, একজন চিত্রনাট্যকার, একজন গীতিকার, একজন চিত্রকর এবং একজন নাট্যকারও। এই সোনার কলমওয়ালা শিল্প সাহিত্য সংস্কৃতির এমন কোনো ক্ষেত্র নেই যেখানে বিচরণ করেননি এবং দুই হাত ভরে সাফল্যের মোহর তুলে আনেননি। তথাপি আমাদের নাটকের মানুষদের ভাবতে এবং বলতেও ভালো লাগে, সোনার কলমওয়ালা সৈয়দ শামসুল হক রবীন্দ্র পরবর্তী বাংলা ভাষার সবচেয়ে উল্লেখযোগ্য নাট্যকার। ভাষাটাই হচ্ছে আমার মাধ্যম, এবং এই মাধ্যম যত প্রকার আঙ্গিকে বেরিয়ে আসতে পারে, আমি সবগুলোতেই কাজ করতে স্বচ্ছন্দ বোধ করি। বর্তমানে ৭৮ বসন্তের অভিজ্ঞতায় পূর্ণ আমাদের জন্য একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউশন। সোনার কলমওয়ালা সৈয়দ শামসুল হক মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার পান। বাংলা একাডেমি পুরস্কার পাওয়া লেখকদের মধ্যে তিনি আজও পর্যন্ত প্রথম যিনি এত কম বয়সে এ পুরস্কার পেয়েছেন। এরপর একে একে দুহাতে কুড়িয়েছেন অসংখ্য পুরস্কার। নন্দিত বন্দিত হয়েছেন, ভক্ত শুভাকাঙ্ক্ষী পাঠকদের কাছ থেকে পেয়েছেন সব্যসাচী লেখকের খেতাব। এই সোনার কলমওয়ালা বাংলাদেশ স্বাধীন হবার আগেই ১৯৬৯ সালে পেয়েছেন আদমজী সাহিত্য পুরস্কার। এরপরও অসংখ্য সাহিত্য পুরস্কারের মধ্যে ১৯৮৪ সালে ২১ পদক লাভ উল্লেখযোগ্য। কবিতায় ভাষার সর্বোত্তম, সর্বোচ্চ এবং সবচেয়ে সাংকেতিক প্রয়োগ লক্ষ্য করা যায়। কাজেই যিনি কবিতায় কাজ করেন তার কাঠামোটাই হচ্ছে কবি সত্তার, তার সত্তাটাই হচ্ছে কবি, এবং এই কবি সত্তা থেকেই তার সমস্ত কাজ বেরিয়ে আসে। সাহিত্যের সকল শাখায় তিনি সারা জীবন দুই হাতে শুধুই লিখেছেন বললে কম বলা হয়। তিনি যতগুলো মাধ্যমে কাজ করেছেন, প্রতিটি মাধ্যমেই তিনি প্রতিনিয়ত নিজেকেই ভেঙেছেন, আবার নিজেকেই গড়েছেন অবিরত, ক্রমাগত। এ যেন তাঁর রচিত সংলাপের মতোই তাঁর সৃজনশীল পথ চলা। ভাঙনের ভেতর দিয়ে গড়বার দিকে যেতে হয়, আবার গড়বার মধ্যেই ভাঙনের চোরা স্রোত বয়। একাই অযুত সোনার কলমের অধিকারী সৈয়দ শামসুল হক নাটকে হাত দিলেন অনেক পরে। ১৯৭৫ সালে শেষ করলেন প্রথম নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, তাও আবার কাব্যে। যুদ্ধকে আমি পটভূমি হিসেবে ব্যবহার করি, এই ধর্মান্ধতা এটিকেই শনাক্ত করবার এবং এইটিকে কিভাবে আমরা আমাদের জীবন থেকে বাইরে রাখতে চাই, আমাদের বিকাশের জন্য, আমাদের উজ্জ্বলতার জন্য, সেইটাই হচ্ছে মূল বলবার কথা। যতদিন এই মাটিতে ধর্মের নামে রাজনীতি থাকবে, ধর্মের নামে মানুষেরই হাতে মানবতার দলন থাকবে, ততদিন থাকবে পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের আবেদন। তার কাছ থেকে এরপর আমরা পাই নক্ষত্রের আলোয় গড়া কাব্যনাটক নুরুল দিনের সারা জীবন। একেবারেই আমাদের এই সোনার বাংলার, শ্যামল উজ্জ্বল রূপশালী গর্ভবতী ধানের বাংলার মাটি, মানুষ আর ইতিহাস নিংড়ে ছেঁকে তুলে আনা গৌরবময় প্রতিরোধ আর প্রতিবাদী চরিত্রসমূহ।
এবং এ মাটিতেই ইংরেজদের বিরুদ্ধে সংগঠিত এক কৃষক বিদ্রোহের বীরত্ব গাথা। যে নাটকে সৈয়দ হক লেখেন, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজে আপ্ত করে নিয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। ওই একই নাটকে সোনার কলমওয়ালা সৈয়দ হক শোনান তার দেশের মানুষকে রাজনীতির এক অমোঘ আর নির্মোহ শাশ্বত বাণী। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরি করো আন্দোলন, লাগে না লাগুক বাহে 1, 2 কিংবা কয়েক জীবন। চিরকালের নাটক যে কাব্য থেকে রস নিয়েছে, বাঙালির সে রস আস্বাদনের জন্য দরকার ছিল সোনার কলমওয়ালা সৈয়দ শামসুল হক পর্যন্ত অপেক্ষা করা, যে কাব্য রস শোধায় সমৃদ্ধ হয়েছে গ্রিক নাটক, ফরাসি নাটক। সৈয়দ শামসুল হকের হাত ধরে সেই পথে হাঁটতে শুরু করল বাংলা নাটক। পাশ্চাত্যের আধুনিক রচনারীতি থেকে গ্রহণ আর বর্জনের মধ্য দিয়ে আমাদের মাটির গভীর থেকে কাব্য নাটকের এ যাত্রা ছিল সময়ের দাবি। সফোক্লিস, স্কিলাস, শেক্সপিয়র ও কালিদাসের পথ ধরেই তিনি বাংলা নাট্য রচনা রীতিকে আধুনিকভাবে পুনর্নির্মাণ করলেন। যে কিছু জীবন্ত মানুষ নাটক করে, কিছু জীবন্ত মানুষ দেখে। এই যে দুটো জীবন্ত দলের ভেতরে ক্রিয়া প্রতিক্রিয়া হয়, যে কথাগুলো সেগুলো তাৎক্ষণিকভাবে পৌঁছয়, যেহেতু একটা জীবন্ত পরিবেশে কাজটা হচ্ছে, জীবন্ত মানুষেরা করছেন, জীবন্ত মানুষের চলছে। এই যে বিদ্যুৎ প্রবাহ এবং এই যে সংযোগ, এটা এমনই যে এখানে মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যায় না। ধর্মী নাটক, যুদ্ধ এবং যুদ্ধ। সৈয়দ শামসুল হকের ঈর্ষা নামের কাব্য নাটকের ব্যাপ্তি প্রায় 2.5 ঘন্টা। সংলাপ মাত্র 7টি, চরিত্র মাত্র 3টি। সবচেয়ে বড় সংলাপটি 36 মিনিট ব্যাপ্তিকালের এবং সবচেয়ে ছোট সংলাপটি 16 মিনিটের। ঈর্ষা নিঃসন্দেহে এ কালে তো বটেই, আগামীকালেও নিরীক্ষাধর্মী কাব্য নাটকের শ্রেষ্ঠ উদাহরণ। এছাড়াও সৈয়দ হক রচনা করেন দুর্ভিক্ষ আর মনন্তরের প্রেক্ষাপট, যুদ্ধের চেতনা আর মূল্যবোধে রচিত উত্তর বংশ, যে নাটকের প্রধান চরিত্র যুবক স্বয়ং রবীন্দ্রনাথ। এই সোনার কলমওয়ালা ইংরেজিতে একটি মাত্র নাটক লিখেছেন, নাম ডেথ পিকক। নিজের মৌলিক রচনা ছাড়াও বিশ্ববরেণ্য নাট্যকার শেক্সপিয়রের এই সোনার কলমওয়ালা কর্তৃক এমন যথার্থ অনুবাদ বাংলা ভাষায় তার পূর্বে আর পাওয়া যায়নি। বাংলা নাটকের আধুনিক পুনর্নির্মাণে সোনার কলমওয়ালা সৈয়দ শামসুল হক আমাদের নাট্যশিল্পে এক উজ্জ্বল ও অবিনাশী বাতিঘর। তার সকল রচনায় আমরা বর্তমান ও অনন্ত জীবনের স্বাদ পাই, যা আমাদের জীবন, সমাজ ও দেশকে ভালোবাসতে প্রেরণা যোগায়, যার আলোয় আমরা পথ চলব আরো অনেক দিন। এই সোনার কলমওয়ালার বিশাল সৃজনশীল কর্মযজ্ঞের জন্য বাংলা ভাষার সকল নাটকের মানুষের পক্ষ থেকে, বাংলাদেশের সকল নাট্যজন, নাট্যকর্মী ও দর্শকদের পক্ষ থেকে ভালোবাসার দায় অনুভব করে এই আয়োজন করতে পেরে প্রাঙ্গণে মোর নিজেদের ধন্য মনে করে
সম্মানিত মনে করে। এই মানুষটির আমরা দীর্ঘ, কর্মময় ও সুস্থ জীবন প্রত্যাশা করি। আজি প্রণমী তোমারে নাট্যকার।